মৃত নগরীর পথে দুই একটা মানুষ, মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এ নগরীর প্রতিটি ইটে। পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। প্রায় 450 বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশে দোতল ত্রিতল ভবনগুলো। বলছি পানাম নগরীর কথা। সোনারগাঁয়ের বর্ণাঢ্য ইতিহাসের শেষ পর্দাটি পড়েছিল এই পানাম নগরকে কেন্দ্র করেই। পানামের লোনাইটের ফাঁকে ফাঁকে রয়েছে কালের দীর্ঘশ্বাস, সেই সাথে শ্যাওলার মদির গন্ধ এ প্রজন্মকে করেছে নস্টালজিক। আর সেই নস্টালজিয়ার গাড়িতে চড়েই আজ আমাদের যাত্রা পানাম নগরের পথে। আবহমান বাংলা সংস্কৃতির এক জীবন্ত দলিল ছিল পানাম নগর। পাইনাম ফার্সি শব্দ, পাইনাম থেকে পানাম, অর্থ আশ্রয়। পানামের প্রাচীন তত্ত্ব বহন করে ট্রেজারার হাউস, সেতু, কোম্পানির কুঠি এবং প্রাচীন বনেদি ইমারতসমূহ। ঢাকা থেকে মাত্র 30 কিলোমিটারের পথ পাড়ি দিয়েই পৌঁছানো যায় এই ঐতিহ্যবাহী পানাম নগর। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত পানাম নগর বড়নগর, খাসনগর, পানাম নগর। প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। তাই সোনারগাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, বন্দর আর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থার দিকে নজর দিলেই এর গুরুত্ব বোঝা যায়। সোনারগাঁ চারদিক থেকে 4টি নদী দ্বারা বেষ্টিত। উত্তরে ব্রহ্মপুত্র, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা। এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। মসলিনের বাজার দখল করে নেয় নীল বাণিজ্য। রাজধানীকে কেন্দ্র করে ক্রমেই গড়ে ওঠে এক অভিজাত শ্রেণী, যারা ছিলেন মূলত বণিক বা ব্যবসায়ী। অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সওদাগরদের আনাগোনা লেগেই থাকত এখানে। সেই সময় উচ্চ শ্রেণীর লোকেদের প্রয়োজনেই গড়ে ওঠে পানাম নগর। পানাম নগরের প্রবেশ পথে লেখা থেকে জানা যায় 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের প্রসার ঘটে। ইতিহাসবিদ জেমস টেলরের মতে আড়ংয়ের তাঁতখানা সোনারগাঁর পানাম নামক স্থানে ছিল এবং মুসলিম শিল্প বেচাকেনার এক প্রসিদ্ধ বাজার ছিল পানাম নগর। জেমস টেলর আরও বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানাম পুল, দোলালপুর পুল ও পানাম নগর সেতুর অবস্থান ও 3 দিকের খাল বেষ্টনী থেকে বোঝা যায় পানাম সোনারগাঁর একটা উপশহর ছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার। উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা।
বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক ও গান্ধারা স্থাপত্যশৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানলার গ্রিল। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। তেরোশো 1353 খ্রিস্টাব্দের দিকে বাংলার কেন্দ্রীয় রাজধানী গৌড়পাণ্ডুয়ার সুলতান সোনারগাঁ দখল করেন। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষ লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। ফলে পানামনগরে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানামনগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানামনগরের রাস্তার দুই ধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চবর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তি হ্রাস পায়, ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। আস্তে আস্তে তা আশপাশের লোক দ্বারা দখল হতে থাকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পানামনগরের বাড়িগুলো ইজারা দেওয়া হয়, কিন্তু অযত্ন আর অবহেলায় বাড়িগুলো নষ্ট হতে থাকে, ফলে ইজারা বন্ধ করা হয়। সংরক্ষণের অভাবে একসময় দুটি বাড়ি সম্পূর্ণ ধসে যায়। ইতিহাস ঐতিহ্য বিমুখ মানুষ পানামকে ছাড় দেয়নি। ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড 2006 সালে পানামনগরকে পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের তালিকায় অন্তর্ভুক্ত করে।